গতকালের সমস্যা, গতকাল যতটুকু দেখছি এই পর্যন্ত কোনো সমস্যা আছে মহিবুল্লাহ বা অন্য কেউ? না, আপাতত নাই, সমস্যা নেই আচ্ছা ঠিক আছে, তাহলে গত ক্লাসে আমরা দেখছিলাম হচ্ছে 4.6.4 এর আগ পর্যন্ত হ্যাঁ। যে সফটওয়্যারের মাধ্যমে আমরা কীভাবে সিঙ্ক্রোনাইজ করি। হুম। ঠিক আছে, তো আজকে আমরা দেখবো যে হার্ডওয়্যারের সিঙ্ক্রোনাইজেশন, মানে হার্ডওয়্যার দিয়ে কীভাবে মানে ওই সেম কাজটা করতে পারি। তো প্রথমে একটা জিনিস চিন্তা করি যে মনে করি এটা হচ্ছে আমাদের প্রসেসরের একটা কোর। আচ্ছা, আমাদের প্রসেসরে সাধারণত অনেকগুলো কোর থাকে তাই না? হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে কোর, আর প্রত্যেকটা কোরের সাথে একটা করে একটা ক্যাশ মেমরি থাকে তাই না? হুম। এটা মনে করি আমরা L1 ক্যাশ। আচ্ছা, তাহলে আমাদের একই সাথে সাধারণত অনেকগুলো কোর থাকে প্রসেসরে তাই না? হুম, 8টা করবো এরকম। আচ্ছা, মনে মনে ধরে দিলাম আমাদের কাছে 4টা কোর আছে, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, তো L1 ক্যাশের পাশাপাশি আমাদের একটা L2 ক্যাশ থাকে, সেটা হচ্ছে মনে করো এই সবগুলো ক্যাশের সাথে একটা শেয়ার্ড কানেকশন থাকে। আচ্ছা, তারপর L2 ক্যাশের সাথে আবার কানেকশন থাকে হচ্ছে একটা র্যামের তাই না? হ্যাঁ, মানে প্রথমটা L1 হলে যে নিকটবর্তী ক্যাশ, L2 হলে। আচ্ছা, এটা আমরা এবার সাজলেও পাই, কোর ক্যাশ সিপিইউ। এটা হচ্ছে গত সেমিস্টারে হলো। আমরা মাইক্রো প্রসেসরে দেখছিলাম আর কি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, অনেক স্লো ইন্টারনেট। এই যে বিষয়টা হচ্ছে এরকম আর কি, অনেক বর্তমানে হয়তো L1 L2 L3 এরকম থাকতে পারে আর কি, বুঝছো? বুঝছি। আচ্ছা, তো আপাতত আমরা ধরে নিচ্ছি যে L1 আছে, L2 আছে, আর এরপরে হচ্ছে আমার র্যাম আছে, ঠিক আছে? হুম। আচ্ছা, প্রথমে হচ্ছে যে আমরা মেমোরি ভেরিয়াটা একটু দেখি, যে মেমোরি ভেরিয়াটা অ্যাকচুয়ালি কী জিনিস। তো আমার এই কোর প্রসেসরের প্রত্যেকটা কোর আলাদা আলাদা কাজ করতে পারে, অর্থাৎ এক একটা ভিন্ন ভিন্ন প্রসেস রান করতে পারে মাল্টি প্রসেসিংয়ের জন্য, ঠিক আছে? তো মনে করো হচ্ছে গতকালকে যে এক্সাম্পলটা, ওই এক্সাম্পলটার মতো আমার দুইটা প্রসেস আছে, একটা হচ্ছে P1 প্রসেস, আর একটা হচ্ছে তোমার মনে করো P2 প্রসেস। এখন P1 প্রসেস আর P2 প্রসেস এই দুইটার প্রসেসই হচ্ছে যে আমার র্যামের একটা নির্দিষ্ট অংশ শেয়ার করে রাখছে। এই প্রসেস বলতে কি, ধরো তুমি অনেকগুলো আহ, বিভিন্ন ধরনের ফোল্ডার বা বিভিন্ন ধরনের মনে করো এটা তোমার হচ্ছে সফটওয়্যার রান ক্রোম, করা। আর হ্যাঁ। এটা মনে করো তোমার ফায়ারফক্স, আচ্ছা। ঠিক আছে? হ্যাঁ। তো এটুকু আর হচ্ছে, এগুলো প্রত্যেকটাই একটা থ্রেড বলা যাবে? আচ্ছা প্রত্যেকটাকে আমরা হ্যাঁ থ্রেডও বলতে পারি, অসুবিধা নেই। আচ্ছা। আচ্ছা, এতটুকু হচ্ছে ক্রোমের র্যাম, এতটুকু হচ্ছে আমার ফায়ারফক্সের র্যাম, আর হুম। মনে করো আরেকটা অংশ আছে সেটা হচ্ছে শেয়ার্ড, মানে এই দুইটা একসাথে ব্যবহার করতেছে, ঠিক আছে? হ্যাঁ। এখন কি হইতেছে যে এই ক্রোমটা মনে করো আমার এই এই প্রথম কোডের ভিতরে আছে, হ্যাঁ। আর ফায়ারফক্সটা মনে করো আমার হচ্ছে এই দ্বিতীয় যে কোর আছে সেটার ভিতরে আছে, বুঝছি। ঠিক আছে? তো এখন মনে করো এই ক্রোমটা কি করলো, এই শেয়ার যে অংশটা আছে না, হুম। এই শেয়ার অংশে কিছু একটা মডিফাই করে রাখলো। প্রথমে কি করবে, র্যাম থেকে ডাটা L2 ক্যাশে যাবে, L2 হ্যাঁ। ক্যাশ থেকে L1 এ আসবে, L1 থেকে কোরের ভিতরে আসবে, তাই তো? প্রথমে তো এরকম হবে, তাই না? হ্যাঁ। আচ্ছা, তো ক্রোম মনে করো ওই সেম ডাটার উপর, অর্থাৎ এই শেয়ার ডাটার কিছুটা মডিফাই করলো এই কাজে, এই যে কোরের ভিতরে, ঠিক আছে? হুম। এখন ফায়ারফক্সও কিন্তু সেম ডাটাটা ইউজ করতেছে। এখন ফায়ারফক্সের কাছে কি ওই মডিফাইড ভার্সনটা আছে? না। বর্তমানে নাই। তো স্ট্রংলি অর্ডারটা কি হবে, সেটা হচ্ছে যে ক্রোম যখনই কোনো কিছু একটা মডিফাই করবে সাথে সাথে আবার এই মডিফিকেশনটা র্যাম পর্যন্ত ব্যাক করবে, বুঝছো?
কি বললাম ওটা বলতো? ক্রোম যখনই কোনো একটা মডিফাই করবে এই শেয়ার হ্যাঁ, ডাটার উপরে, তখন সেটা সাথে সাথে র্যাম পর্যন্ত চলে যাবে, আবার র্যাম থেকে ফায়ারফক্স পর্যন্ত আসবে। আচ্ছা আচ্ছা, স্ট্রংলি অর্ডারটা কাহিনীটা বুঝছো, মানে কি হইতাছে? আচ্ছা, বুঝছি। তাহলে স্ট্রংলি অর্ডারটা কি হইতাছে, যে তুমি মেমোরিতে যখন কোনো কিছু একটা মডিফাই করতেছো, তখন সেটা সাথে সাথে অন্য সব প্রসেস দেখতে পারতেছে। আচ্ছা, তুমি যখন ক্রোম এবং ফায়ারফক্স চালাবো, অবশ্যই কি শেয়ার একটা জিনিস লাগবে মাস্ট? হ্যাঁ, এখানে শেয়ারটা হচ্ছে তোমার র্যাম। না, র্যাম, ক্রোমও তো র্যামে চলে, ফায়ারফক্সও র্যামে চলে। হুম, এরপর দুইটা চালানোর জন্য মাঝখানে একটা শেয়ার লাগবে মাস্ট। এটা স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে, মানে তোমার প্রসেসরের আর্কিটেকচারের উপর ডিপেন্ড করে। ও আচ্ছা। এটুকু বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, আর উইকলি অর্ডারটা কি হবে, যে যখনই তুমি একটা কিছু একটা মডিফাই করলো, মনে করো ক্রোম কিছু একটা মডিফাই করলো এই কোরের ভিতরে, ঠিক হ্যাঁ, আছে, এটা এই কোরের ভিতরেই থাকবে, এটা র্যাম পর্যন্ত যাবে না। এটা হলো পরবর্তী, উইকলি অর্ডার। হ্যাঁ এটা হচ্ছে উইকলি অর্ডার। তো কখন যাবে, যখন আমার মনে করো একটা নির্দিষ্ট অংশ কাজ করা শেষ হয়ে গেছে, বা এখন আমার পাঠানোর দরকার, তখন হচ্ছে তুমি র্যামের কাছে পাঠাইবা, আদারওয়াইজ ওইটাই থেকে যাবে ক্রোমের ওটাই মধ্যে। থেকে যাবে। তো স্ট্রংলি অর্ডারটা কি হইতেছে দেখো, যে আমার প্রত্যেকবার যখনই আমি কিছু মডিফাই করতেছি, তখন এটা একবার র্যামের কাছে পাঠাইতেছি, র্যাম আবার প্রত্যেকের কাছে পাঠাইতেছে। তাহলে কি হচ্ছে, আমার অনেক বেশি পরিমাণে সময় লাগতেছে না? হইতে পারে reverse। মহিবুল্লাহ, এটুকু বুঝছো? হ্যাঁ, বুঝছি। তাহলে আমার স্ট্রংলি অর্ডারটা কি হইতেছে, যে অনেক বেশি পরিমাণ সময় লাগতেছে। আর উইকলি অর্ডারটা কি হইতেছে, যে আমার এই বিষয়টা হইতেছে না, মানে যতক্ষণ পর্যন্ত আমি ক্রোম এই কোরের সাথে কাজ করতেছি, এই কোরের ভিতরেই আসলে মডিফাইড ডাটাটা আছে, মানে এই ক্যাশের ভিতরে, L1 ক্যাশের ভিতরে। আচ্ছা, তো স্ট্রংলি অর্ডার আর উইকলি অর্ডার যদি বুঝি, তাহলে আমরা আবার গতকালকে একটা এক্সাম্পল দিয়ে শেষ করছিলাম না, ওইটাতে আবার ফেরত যাই। এটার কথা খেয়াল আছে? হ্যাঁ, আছে। আচ্ছা, তো এটাতে আমরা একটা প্রবলেম দেখছিলাম, সেটা হচ্ছে যে প্রসেসর কি করে, তার পারফরমেন্স যখন মানে বাড়ানোর জন্য দেখা যায় যে ইনস্ট্রাকশন ওয়ান বাই ওয়ান এক্সিকিউট করে না। যেমন এটা প্রথমে এক্সিকিউট করে, যদি তারপরে এটা এক্সিকিউট করে, তাহলে আমি এক্সের ভ্যালু কিন্তু এই জায়গায় আউটপুটে পাই হচ্ছে 100, তাই না? 100। হুম। 100। আর যদি এটা আগে এক্সিকিউট করে, তারপর যদি এটা এক্সিকিউট করে, তাহলে আমি এক্সের ভ্যালু পাই হচ্ছে ওদিকে তোমার 0, তাই না? হ্যাঁ, আচ্ছা, এটা ছিল গতকালকের বিষয়টা। তো এখন এটা হচ্ছে লিগে তোমার একটা উইকলি অর্ডারের একটা উদাহরণ আর কি। তো আমি চাইতেছি লিগে যে উইকলি অর্ডারের এই বিষয়টা তোমার হ্যান্ডেল করার জন্য, যেটা আমি কিভাবে আসলে হ্যান্ডেল করতে পারি, যাতে আমি এখানে 100ই আউটপুট পাই, 0 যাতে আউটপুট না পাই, এরকম একটা বিষয়। মহিবুল্লাহ, তুমি মাইক দিয়ে ব্যাপক সাউন্ড আসতেছে, দেখতো বিষয়টা আচ্ছা, একটু মহিবুল্লাহ ওদেরকে একটু মিউট রিপোর্ট করে করতে রাখো বল। তো। আচ্ছা, তন্ময় বুঝছো কি বলতেছি? হ্যাঁ ভাই, বুঝছি। আচ্ছা, তো আমরা একটা কাজ করি, একটা নতুন একটা কোড দেখি যে আসলে কি হইতেছে, মানে বিগত যেই গতকালকে যে কোডটা, ওইটার সাথেই সামঞ্জস্যপূর্ণ। আচ্ছা, তাহলে মেমোরি ব্যারিয়ার নামে আমি একটা ফাংশনের কথা চিন্তা করতেছি। তো মেমোরি ব্যারিয়ার ফাংশনটা কি কাজ করে? আমরা উইকলি অর্ডারটা কি দেখছি, যে ক্রোম যখন কোনো একটা ডাটা এডিট করে, তখন সেটা জাস্ট তার নিজের ভিতরেই থাকে, তাই না? কেবল তার নিজের ভিতরেই থাকে, তাই তো? এখন আমি একটা ফাংশন কনসিডার করতেছি, সেটা হচ্ছে লিগা মেমোরি ব্যারিয়ার। তো এই মেমোরি ব্যারিয়ার ফাংশনটার কাজ কি? মেমোরি ব্যারিয়ার ফাংশনটার কাজটা হচ্ছে যে যখনই আমি মেমোরি ব্যারিয়ার ফাংশনটা কল করব, তখন হচ্ছে একবার সিঙ্ক্রোনাইজ হবে এই র্যামের সাথে। অর্থাৎ ক্রোম এই পর্যন্ত যেই সব মডিফাইগুলো করছে, সেটা র্যামের পর্যন্ত পৌঁছায় দেবে। এটুকু বোঝা যায়? মহিবুল্লাহ, তন্ময়, এটুকু বুঝছো?
এবারে বুঝছি। আচ্ছা, তাহলে উইকলি অর্ডারটা কি করি আমি, ক্রোম যখন কিছু একটা পোর্শন মডিফাই করে তখন সেটা ওর নিজের কাছেই থাকে। যখন হচ্ছে যে আমি এই ফাংশনটা কল করি মেমোরি ব্যারিয়ার, তখন হচ্ছে এই ডাটাটা র্যাম পর্যন্ত পৌঁছায় দেয়। অনুরূপভাবে এই ফায়ারফক্সে যখন আমি এই মেমোরি ব্যারিয়ার ফাংশনটা কল করব, তখন হচ্ছে যে আমার এইটার সাথে র্যামের একটা সিনক্রোনাইজ হয়ে যায়। তো গতকালকের উদাহরণটা আবার ফেরত আসি। তো এখানে দেখো গতকালকে যা ছিল এখানে কিন্তু ঠিক তাই আছে, কেবলমাত্র একটা মেমোরি ভেরিয়ার ফাংশন অ্যাড হয়েছে, তাই না? তো এখন মেমোরি ভেরিয়ার ফাংশন কাজটা করতেছে হচ্ছে যে আমরা এই দ্বিতীয় নাম্বার যে ট্যাক্স আছে এটার দিকে একটু তাকাই, যে এক্সের মান প্রথমে 100 অ্যাসাইন করতেছে, তারপর হচ্ছে মেমোরি ভেরিয়ার ফাংশন একটা কল করতেছে। তো এই মেমোরি ভেরিয়ার ফাংশনটা এটা নিশ্চিত করতেছে যে x = 100, এটা হচ্ছে তোমার এই ক্যাশ থেকে র্যাম পর্যন্ত যাতে সিনক্রোনাইজ হয়। এটুকু বোঝা গেল? মেমোরি ভেরিয়েন্টের কথাটা আবার একটু বলতো। আচ্ছা, মেমোরি ব্যারিয়ারটা আমার নিশ্চিত করতেছে যে প্রথমে যখন x = 100 আমি লিখলাম, সেই ডাটাটা র্যাম পর্যন্ত যাতে যায়, অর্থাৎ এই ক্যাশ থেকে যাতে র্যাম পর্যন্ত যায়। বুঝছো? হ্যাঁ বলো। গতকালকে একটা সমস্যা ছিল যে প্রথমে x = 100 এর পরিবর্তে flag = true আগে এক্সিকিউট হইতে পারতো, অথবা এমনও একটা কাহিনী হইতে পারতো যে এটা তোমার ক্যাশের ভিতরে আছে, র্যাম পর্যন্ত যায়নি। ঠিক আছে? হ্যাঁ কিন্তু হ্যাঁ আজকে কি করছি, x = 100 এই লাইনটার পরে মেমোরি ভেরিয়ার নামে একটা ফাংশন কল করছি। তো এই ফাংশনটা কি কাজ করতেছে, আমার নিশ্চিত করতেছে যে x = 100 এই ডাটাটা ক্যাশ থেকে যাতে র্যাম পর্যন্ত যায়, এটুকুই। ঠিক আছে? বুঝছি। আচ্ছা, অনুরূপভাবে এই ক্ষেত্রে আমি এক্ষেত্রে কি বলছিলাম যে যতক্ষণ না পর্যন্ত ফ্ল্যাগের মান ট্রু হবে ততক্ষণ পর্যন্ত আমি একটা লুপে ঘুরবো গতকালকে, ঠিক না? হ্যাঁ অর্থাৎ এই ইনফিনিটি লুপে আমি ততক্ষণ ঘুরবো যতক্ষণ না পর্যন্ত আমার ফ্ল্যাগ ট্রু হয়। তো আমি এখানে কি করতেছি যে প্রত্যেকবার এই ইনফিনিটি লুপের ভিতরে মেমোরি ব্যারিয়ার ফাংশনটা কল করতেছি, অর্থাৎ আমি বারবার র্যামের ভিতরে চেক করতেছি যে আসলে ফ্ল্যাগটা ট্রু হয়েছে কিনা। হ্যাঁ বুঝছি। বুঝছো? তো এক্ষেত্রে কি হবে যে আমার অবশ্যই এই x = 100 আগে আসবে, তারপর মেমোরি ব্যারিয়ার কল হবে। মেমোরি ব্যারিয়ার মানে আমার এটুকু গ্যারান্টেড যে র্যামের ভিতরে x এর মান 100। আবার এক্ষেত্রে যেহেতু প্রত্যেকবার মেমোরি ব্যারিয়ার আমি কল করতেছি, তার মানে এতটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে x এর মান যখনই 100, মানে এটা নিশ্চিত। তাহলে আমি এখানে যদি প্রিন্ট x করি তাহলে আমার x এর মান সবসময় হচ্ছে 100 পাবো। বুঝা যায়? মানে তুমি বলতে চাইছো যে ক্রোমের কোনো পরিবর্তন করলে র্যামে আসবে, হ্যাঁ এরপর মেমোরি ব্যাগের কাজটা হলে র্যামের পরিবর্তন স্থায়ী হবে, তারপর এখানে আসবে, মানে এরকম। হ্যাঁ, অনেকটা এরকম হুম, যে আমি র্যামকে সরাসরি এই জায়গায় ইনভলভ করে ফেলতেছি। বুঝছি। আচ্ছা, অন্য কারো কোনো কনফিউশন আছে? এটা হচ্ছে দিকে তোমার যে মেমোরি ব্যারিয়ার নিয়ে কারো কনফিউশন? আচ্ছা, কনফিউশন না থাকলে আমরা তারপর সামনে যাই। তো এখন আমরা হচ্ছে গিয়ে হার্ডওয়্যার ইনস্ট্রাকশনের কিছু অ্যালগোরিদম দেখবো, যে হার্ডওয়্যারের মাধ্যমে আমরা এই গতকালকে যে কাজটা আছে ওই কাজটাই করতে চাই। ঠিক আছে? তো আমরা কিছু এখান থেকে কোড নিয়ে আসি। আজকাল না কেন লিঙ্ক গ্রুপে দেখো। আচ্ছা, কাজ করছে। আচ্ছা, এখানে দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে লিগা টেস্ট সেট আর আরেকটা হচ্ছে লিগা কম্পেয়ারেন্স। তো দুইটা আসলে সেম কাজই করতেছে। এই দুইটা হচ্ছে যে আমরা গতকাল দেখছিলাম না, তিনটা শর্ত, মিউচুয়াল এক্সক্লুশন, তারপর হচ্ছে লিগা প্রোগ্রেস আর বাউন্ডেড এক্সেপশন নাকি বাউন্ডেড ওয়েটিং। তো হ্যাঁ, boundary ওই তিনটা নিয়ে আবার আজকে দেখতেছি যে আসলে কি হইতাছে এখানে।
তো এক্ষেত্রে টেস্ট এন্ড সেট একটা ফাংশন চিন্তা করো, এই ফাংশনটা এইভাবে আসলে ডিফাইন করা আছে। তো এইটা আমরা একটু আরো কিছু লিখি তাহলে বোঝা সহজ হবে। আচ্ছা, এক্ষেত্রে আমরা দেখি যে এটা আসলে গিয়ে টেস্ট এন্ড সেট, এটা আসলে গিয়ে আমার বলতে পারি একটা হেল্পার ফাংশন বা ইউটিলিটি ফাংশন। এই ফাংশনটা আমরা ব্যবহার করে অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো করব, ঠিক আছে? তো একটা কাজ করি, আমি মনে করি যে আমার এটা আসলে একটা প্রোগ্রাম, একটা প্রসেস, আর এটা হচ্ছে আরেকটা প্রসেস, এরকম একাধিক প্রসেস থাকতে পারে। তো আপাতত দুইটা প্রসেস নিয়ে একটু দেখি আমরা, যে আসলে আমি যা চাই তা পাই কিনা। তো এই টেস্ট এন্ড সেট ফাংশনটা আসলে কী কাজ করতেছে? ওকে আমি একটা টার্গেটের মেমোরি অ্যাড্রেস দিতেছি। সি প্লাস প্লাসের সিনট্যাক্সটা এরকম যে স্টার দিয়া যদি কোনো একটা ভেরিয়েবলের নাম দিই তাহলে সেইটার অ্যাড্রেসটা পাস হয়, এটা তো আমরা জানি, তাই না? হ্যাঁ, অ্যাড্রেসটা পাস মানে মেমরি অ্যাড্রেসটা পাস লোকেশন। হয়, মেমোরি লোকেশনটা পাস হয়। তা আমি টার্গেটের মেমোরি লোকেশনটা এই ফাংশনের ভিতরে দিতেছি। তারপর ওই অ্যাড্রেসের ভিতরে, অর্থাৎ টার্গেট অ্যাড্রেসের ভিতরে যে অ্যাকচুয়াল ভ্যালুটা আছে ওটা হচ্ছে আমি এই আরভি অর্থাৎ টেম্পোরারি একটা ভেরিয়েবলের ভিতরে জমা রাখতেছি। এটা তো বুলিয়ান তো। হ্যাঁ, বুলিয়ান। তো এই যে এইখানে আমার আরবি আর টার্গেট যে দুইটাই হচ্ছে বুলিয়ান, ঠিক আছে? মানে ডেটা থাকলে ট্রু না ফলস হ্যাঁ, হয় এরকম। ট্রু থাকবে নয়তো ফলস থাকবে। আচ্ছা, তো এই টার্গেটটা পরবর্তীতে আমি ট্রু করে দিতেছি। কোথায় ট্রু করতেছি? অরিজিনাল যে জায়গা আছে ওই অরিজিনাল লোকেশনে আমি ট্রু করে দিতেছি, ঠিক আছে? আর রিটার্ন করতেছি হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু। আচ্ছা, এটা আমরা দুইটা উদাহরণ দেখি তাহলে সহজ হবে। যেমন আমি টার্গেট যদি আচ্ছা এখানেই দেখাই, টার্গেট যদি আমার মনে করো গ্রিন অর্থাৎ ট্রু আছে, টার্গেট ট্রু আছে আর আমি এই ফাংশনটা কল করছি, ঠিক আছে? তাহলে এই ফাংশনটা আমাকে ট্রু রিটার্ন করবে, এটুকু বুঝি? হ্যাঁ ঠিক আছে। টার্গেট আমি টার্গেট ট্রু থাকা অবস্থায় যদি এই ফাংশনটাকে কল করি তাহলে আমার টার্গেটের ভ্যালুটা মানে এই ফাংশনটা হ্যাঁ ট্রু ট্রু রিটার্ন করবে, আর এই ট্রু রিটার্ন টার্গেটের করবে। ভ্যালুটা হচ্ছে ট্রু হয়ে যাবে। ট্রুই তো আছে, তারপর ট্রু রেখে দিবে। হ্যাঁ, ট্রু আছে আবার ট্রু হবে, ও ঠিক আছে? আচ্ছা, আর টার্গেটটা যদি আমার ফলস থাকে তাহলে কি হবে? আমার এই ফাংশনটা ফলস রিটার্ন করবে আর টার্গেটের ভ্যালুটা ট্রু হয়ে যাবে, এটুকু বোঝা যায়? ও হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ অর্থাৎ আমার টার্গেটটা অরিজিনাল যে ভ্যালুটা আছে ওটা হচ্ছে রিটার্ন করবে আর টার্গেটটা ট্রু হয়ে যাবে। ট্রু থাকলেও ট্রু হবে, ফলস থাকলেও ট্রু হবে। হ্যাঁ, সবসময় অলওয়েজ ট্রু। হ্যাঁ, মানে এই ফাংশনটা বুঝছি যে আসলে কি করতেছে। বুঝছি। আচ্ছা, তাহলে এবার আমরা দুইটা প্রসেস নিয়ে চিন্তা করি। এটা হচ্ছে P1 প্রসেস আর এটা হচ্ছে মনে করি আমার P2 প্রসেস। তো দুইটার প্রসেস হচ্ছে যে আমার প্যারালালি চলতেছে। আচ্ছা, তো বর্তমানে হচ্ছে আমি মনে করি আমার, আচ্ছা এখানে টার্গেটের জায়গায় আমি লক লিখি তাহলে এখন একটু বুঝতে সহজ হবে, আর আরবিটা আপাতত দরকার নেই। তো এই লকটা হচ্ছে আমার শেয়ার্ড ভেরিয়েবল, অর্থাৎ এই P1 আর P2 এই দুইটাতেই শেয়ার্ড হিসেবে আছে, ঠিক আছে? এই লকটা হচ্ছে শেয়ার্ড ভেরিয়েবল। আচ্ছা, তো প্রথমে আমি P1 মনে করি এক্সিকিউট করতেছি। তো একটা ইনফিনিটি লুপ, এই যে এখানে ডু হোয়াইল ট্রু, তার মানে বাইরে একটা ইনফিনিটি লুপের ভিতরে আমি ঢুকলাম প্রথমে। আচ্ছা, তারপর হচ্ছে যে আমি টেস্ট এন্ড সেট অর্থাৎ এই ফাংশনটা আমি কল করব। তো এই ফাংশনটা কল করার পর আমি জানি যে আমার এই লকের অরিজিনাল যে ভ্যালুটা আছে সেটা রিটার্ন করবে আর এই লকের ভ্যালুটা ট্রু হয়ে যাবে, বুঝা যায়? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে আমি এখানে দেখো একটা কাজ করতেছি, সেটা হচ্ছে যে হোয়াইল টেস্ট এন্ড লক, মানে আমি টেস্ট এন্ড সেটটাকে আমি কল করতেছি। কল করা অবস্থায় আমার লক কি ছিল? গ্রিন ছিল, মানে ট্রু। হ্যাঁ ট্রু ছিল, তার মানে কি হবে যে আমার এই ফাংশনটা কি রিটার্ন করবে? ট্রু রিটার্ন করবে। হ্যাঁ আর যদি এই ফাংশনটা ট্রু রিটার্ন করে তাহলে আমি এখানে একটা ইনফিনিটি লুপের ভিতরে আটকে থাকবো, হ্যাঁ বুঝা যায়?
বুঝছো? ও হ্যাঁ জায়গায় ঠিক তুমি আছে। বুঝি না, একবার বলো। মানে অ্যাড্রেসই করতেছো না সারাবার? হ্যাঁ, অ্যাড্রেস নিয়ে কাজ করতেছি, মানে লকের ভ্যালুটা, অরিজিনাল ভ্যালুটা নিয়ে আমি আসলে কাজ করতেছি। অ্যাড্রেস নেওয়ার উদ্দেশ্যটাই হচ্ছে যে যাতে এই লকটা শেয়ার্ড হিসেবে থাকে, P1 আর P2 প্রসেসের ভিতরে শেয়ার্ড হিসেবে থাকে। আচ্ছা আচ্ছা, এটুকু বোঝা যায়? মানে আমি এখানে টেস্ট এন্ড সেটটা কল করতেছি, তো লকের যদি অরিজিনাল ভ্যালু গ্রিন থাকে তাহলে আমার এখানে গ্রিন রিটার্ন করবে, আর কিছুই হবে না, আমি এখানে আটকে থাকবো। এখানে আমি একটা কোশ্চেন ছিল, মানে এখানে তো আমি জাস্ট ভ্যালু নিতেছি না, জাস্ট আমি করতেছি কি বলে ওটা অ্যাড্রেসটাই করতেছি হ্যাঁ, কার অ্যাড্রেস? ব্লকের। লকের অ্যাড্রেস। তো লকের অরিজিনাল অ্যাড্রেস যেহেতু আমি নিয়ে কাজ করতেছি, তার মানে কি লকের অরিজিনাল একটা লোকেশন আছে, হ্যাঁ ওই অরিজিনাল লোকেশনের ডাটাটাই এডিট হবে। ও আচ্ছা বলো স্যার। আচ্ছা, আচ্ছা, তো দেখো, এখন লকটা যদি গ্রিন থাকে তাহলে আমি এখানেই একটা ইনফিনিটি লুপে আটকে আছি। লক গ্রিন মানে হচ্ছে যে আমার এই কোনো একটা প্রসেস র্যামের একটা নির্দিষ্ট অংশ দখল করে রাখা দিছে। আচ্ছা, লকটা যদি রেড হয় তার মানে হচ্ছে যে আমার বর্তমানে র্যামের ওই শেয়ার্ড অংশটা ফ্রি আছে, ঠিক আছে? লকের ওই শেয়ার্ড অংশটা ফ্রি আছে, তাহলে এই টেস্টের সেটটা আমি যখন কল করব তখন আমার ফলস রিটার্ন করবে, যেহেতু লকের অরিজিনাল ভ্যালুটা ফলস, তাই তো? আচ্ছা, এই ফাংশনটা কি কাজ করে? এই ফাংশনটা হচ্ছে গিয়ে আমার এই টার্গেট, অর্থাৎ এখানে হচ্ছে লকের অরিজিনাল ভ্যালুটাই রিটার্ন করে। তো এখানে হ্যাঁ অরিজিনাল ভ্যালু যদি রেড থাকে, মানে ফলস থাকে, তাহলে ফলস রিটার্ন করবে, ট্রু থাকলে ট্রু ফলস রিটার্ন রিটার্ন করবে, করবে। তাই তো? আর এটার হ্যাঁ ভিতরে কি কাজ হইতাছে? ভিতরে হচ্ছে যে আমার এই লকটাকে ট্রু বানাই দিতেছে, ট্রু করতে হবে। ঠিক আছে? তার মানে আসলে হইতাছেটা কি, যে আমার লক ফ্রি, মানে ফলস, মানে লকটা ফ্রি আছে। হ্যাঁ আমি এই ফাংশনটা কল করলাম, তাহলে এই লকটা আমি নিজে ট্রু বানাই দিতেছি, অর্থাৎ এই লকের দখলদারিত্ব আমি নিয়ে নিতেছি নিজের হাতে, অন্য কোনো প্রসেস আর এই লকটা নিতে পারবে না। বুঝছো? হ্যাঁ বলো এরপর। আচ্ছা, না বুঝলে বলো, এটুকু না বুঝলে তো না যাবো না না। না বুঝছি বুঝছি। মানে আর এইটা লক আমি যতক্ষণ এই প্রসেস, হ্যাঁ, আমি বলো। এই কাজটা সম্পূর্ণ করতেছি যে মানে ধরো অনেকগুলো প্রসেস বা হুম, অনেকগুলো সফটওয়্যার রান করতেছি, জানি একটার উপর আরেকটা জানি ইন্টারফেয়ার না করে। হ্যাঁ, ইন্টারাপ্ট করতে পারবে না, অর্থাৎ লক যতক্ষণ পর্যন্ত গ্রিন ততক্ষণ পর্যন্ত আমি এখানেই ঘুরতেছি, ঠিক আছে? হ্যাঁ অন্য জায়গায়। হ্যাঁ, ঘুরতেছি, কিন্তু লকটা যখনই হচ্ছে রেড, তখন কি করতেছি আমি, এই ফাংশনের মাধ্যমে লকটা গ্রিন করে দিতেছি, তার মানে কি আমি লকের দখলদারিত্ব নিয়ে নিতেছি নিজের হাতে, হ্যাঁ ঠিক আছে? লকটা আমি নিজের হাতে গ্রিন করে দিতেছি আর লকের দখলদারিত্ব নিয়ে নিতেছি, আর এখানে তো ফলস রিটার্ন করবে। ফলস রিটার্ন করবে। ফলস রিটার্ন করবে মানে কি আমি লুপটা থেকে বের হয়ে ক্রিটিক্যাল সেকশনে চলে যাব, হ্যাঁ আর আমি যতক্ষণ ক্রিটিক্যাল সেকশনে আছি ততক্ষণ লকটা গ্রিন আছে, হ্যাঁ গ্রিন আছে। আর লক যতক্ষণ গ্রিন আছে অতক্ষণ অন্য কোনো প্রসেস চাইলেও তোমার এই লকটাকে নিতে পারবে না, তারা না ইনফিনিটি লুপে ঘুরবে। হ্যাঁ আচ্ছা, আর আমি যখনই ক্রিটিক্যাল সেকশন থেকে বের হয়ে যেতেছি তখন আমি লকটাকে ফলস করে দিতেছি, এই যে এই লাইনে। হুম আর যখনই লকটা ফলস হয়ে যেতেছে তখন অন্যান্য প্রসেস আবার এই লকটাকে নিজের কাছে নিয়ে নিতে পারবে। ইয়েস। এখন বলো, সমস্যা বুঝছো কিনা পুরোটা? তার মানে শরৎ, আমরা যতই তোমার লকটারে কনকারেন্টলি অ্যাক্সেস করি না কেন, তোমার এই লকটা একই সাথে একজনই তোমার জায়গা দিতে পারে, তাই তো? হুম, ঠিক। তার মানে যে লকটা কেবলমাত্র একটা প্রসেস এট এ টাইম নিতে পারবে, এটুকু বুঝছি সবাই? কারো কনফিউশন আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আধুনিক কম্পিউটারে কি এরকম কাজ করে নাকি, না ওরা আরো ভালো না, না, টেকনোলজি? বর্তমানে আরো ভালো টেকনোলজি আছে। ওয়েবগুলো খালি আধুনিক জানতেছে। আচ্ছা, যাক, এটুকু বুঝছো কিনা আগে বলো, এটুকু। ও, হ্যাঁ বুঝছি তো। আচ্ছা, এটুকু যদি বুঝে তাহলে আমরা সামনে যাই। সারাবাদ আমরা ক্রিটিক্যাল সেকশনে কখন ঢুকবো মেইনলি? আচ্ছা, ক্রিটিক্যাল সেকশনে তখনই ঢুকবো যখন হচ্ছে আমার শেয়ার ডাটার উপর কোনো একটা কাজ করতে হবে। যেমন মনে করো P1 হচ্ছে লিখা ফায়ারফক্স আর P2 হচ্ছে ক্রোম। তো ফায়ারফক্স আর ক্রোম হচ্ছে দুইজনই মনে করো একটা নির্দিষ্ট র্যামের অংশ একত্রে ইউজ করতে চায়। এখন দুইজন যদি একত্রে আমি ইউজ করতে দিই তো একটা গন্ডগোল হইব না? হ্যাঁ
তো এই গন্ডগোলটা আসলে আমি রোধ করতে চাই, এই কারণে হচ্ছে যে আমি লক নামে একটা ভেরিয়েবল ইউজ করতেছি। এটা বুঝে এই লকটা ভেরিয়েবলটাই কি হলো শেয়ার জিনিস, না না মানে মনে একজন করো শেয়ার্ড অন্য একটা ডাটা আছে, শেয়ার্ড অন্য কিছু একটা আছে, তবে লকের মাধ্যমে আমি এই কাজটা করে ফেলতেছি, ও বুঝছো? তাহলে ওই শেয়ার ডাটাতে আমার অন্য কোনো এক্সট্রা বাহাদুরি করার দরকার নেই। সহমত। না ওইটা বলছি, বললাম যে তুমি ফলস দিলেও ট্রু পাচ্ছ, ট্রু দিলেও ট্রু পাচ্ছ, এটাই তো না প্রথম ওই বুলিয়ান টেক্সটের মধ্যে। আচ্ছা এখানে দেখো আমি, সারাবার হ্যাঁ বলো বলো। বলতেছি যে একজন রে মানে থামায় রাখি কি আর একজন রে কাজ করতে দেওয়ার মানে সুযোগটাই কি তোমার এই লকিং সিস্টেমটা এমন? এক্ষেত্রে আমি কেবল একজনরে কাজ করতে দিতেছি, অন্য বাকি সবাইরে থামাইতেছি। মানে আমার টার্গেটটা হচ্ছে যে যাতে একজন কাজ করে, বাকি অন্য কেউ যাতে কাজ করতে না পারে, ও আচ্ছা ঠিক আছে। বুঝছো? আচ্ছা এখানে দেখো, মানে আমি হুম, সবসময় হুম। ট্রু করতেছি, তার মানে কি সবসময় ট্রু করতেছি মানে যদি লকটা ফ্রি থাকে, ফলস থাকে, তাহলে লকটাকে আমি আমার নিজের দায়িত্বে নিয়ে নিতেছি, আমি নিজের ক্ষমতায় নিয়ে নিতেছি, এই কারণে লকটাকে ট্রু করে দিতেছি, যাতে হচ্ছে যে অন্য কেউ আর এই লকটাকে ইউজ করতে না পারে, মানে দখল দিতে না পারে। আচ্ছা মেহেদি বুঝছো? মামুন, হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি। মানে কেন আমি সবসময় বারবার ট্রু করতেছি? হ্যাঁ মানে নিজের দখলে নেয়ার জন্য আমি ট্রু হ্যাঁ, করতেছি। নিজের দখলে নেওয়ার জন্য ট্রু করতেছি, আমি ট্রু করে দিতেছি মানে অন্য কেউ আর নিতে পারবে না, সহজ কথায়। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা এটুকু বুঝলে আমরা সামনে যাই। এরপর আরেকটা আছে, সেটা হচ্ছে কম্পেয়ার এন্ড সোয়াপ। তো কম্পেয়ার এন্ড সোয়াপ আর এটা হচ্ছে মানে টোটালি সেম জিনিস, জাস্ট একটু সিনটেক্স এদিক সেদিক করা। এছাড়া কথা আর কত দূর আছে? আচ্ছা আরও বেশ ভালোই আছে, তবে সময় লাগবে না, দেখো। compare। কম্পেয়ার এন্ড সোয়াপ। আচ্ছা এটা ছিল কি টেস্ট এন্ড সেট না, আর ওইটা হচ্ছে আচ্ছা এদিকে একটু খেয়াল করি, টেস্ট এন্ড সেটে আমি কি করছি, সব সময় হচ্ছে যে টার্গেটকে ট্রু করে দিছি আর অরিজিনাল হ্যাঁ ভ্যালুটা রিটার্ন করছি, তাই না? হ্যাঁ হুম, আর কম্পেয়ার এন্ড সোয়াপে কি হবে, আমি আগের মতোই একটা ভ্যালু পাস করব, তবে এটা হবে ইন্টিজার। ইন্টিজারে অরিজিনালি যেই ভ্যালুটা ছিল সেটাই আমি রিটার্ন করব, এটা আগের মতোই, ঠিক আছে? মানে এই অরিজিনাল যে ভ্যালু থাকবে এটা চলছে এটাই না। হচ্ছে আমি রিটার্ন করবো, আর হ্যাঁ মাঝখানে একটা এক্সট্রা কাহিনী হবে, সেটা কি এই ভ্যালুটার সাথে আমি এই এক্সপেক্টেডটা কম্পেয়ার করে দেখবো, যদি সমান হয় তাহলে আমি নতুন ভ্যালুটা রিটার্ন করব। আচ্ছা আরেকবার বলি যে আমি ভ্যালুতে অরিজিনালি যেই জিনিসটা ছিল ওটাই আমি রিটার্ন করবো আগের মতোই, পার্থক্যটা হচ্ছে যে আমি ভ্যালুর সাথে এক্সপেক্টেড যেটা আছে এটা কম্পেয়ার করে দেখবো, যদি সমান হয় তাহলে আমি নতুন ভ্যালুটা রিটার্ন করবো, বুঝছি। বুঝছো? তার মানে আগেরটা আর এটা যদি আমি সেম করতে চাই, আগেরটা টেস্ট এন্ড সেট না, টেস্ট এন্ড সেট, তাহলে আগেরটা যদি আমি এভাবে লিখি যে মনে করো টার্গেট, তারপর হচ্ছে আমি ফলস ট্রু। আচ্ছা আগেরটা যদি আমি এইভাবে লিখি, এইটা আর এটা সেম জিনিস, আগেরটাতে আমি হুবহু সেম কাজটাই করছি আর কি, সরি এখানে টেস্ট এন্ড সেট না, এখানে হচ্ছে কম্পেয়ার এন্ড সব। যাই হোক তোর লেখা আচ্ছা সমস্যা নেই। কম্পেয়ার এন্ড সব, তার মানে আমি টার্গেটটা যদি ফলস থাকে তাহলে আমি ট্রু করে দিতেছি, ঠিক আছে? আচ্ছা তোমার কম্পেয়ার আর সলভ করলাম 4টা। ও ঠিক আছে 3টা গেল। দেখো দেখো দেখো, টেস্ট এন্ড সোয়াট আমি ঠিক সব আছে। টেস্ট এন্ড সেটে আমি কি করছি সবসময় ট্রু করছি, ঠিক হ্যাঁ আছে? আর এই ক্ষেত্রে তখনই আমি ট্রু করবো যদি ফলস থাকে, কারণ যদি ট্রু থাকে তাহলে আমি আবার কষ্ট করে ট্রু করার কি দরকার? হ্যাঁ এটা রিডান্ডেন্সি কমাইছে। হ্যাঁ এটুকু বুঝছি সবাই, মানে আগেরটা আর এটা সেমই আছে, তো পার্থক্যটা হচ্ছে যে আগে আমি কোনো চেক করতাম না, সবসময় ট্রু করতাম, আর এখন হচ্ছে যে আমি টার্গেটটা ফলস কিনা চেক করতেছি, যদি ফলস থাকে তাহলে ট্রু করতেছি, এছাড়া তো দরকার নাই ট্রু করার, বুঝছি? হ্যাঁ হ্যাঁ ঠিক
আচ্ছা, এটুকু যদি বুঝি তাহলে ভিতরের যে কাজটা আগের মতোই, হুবহু আগের মতোই, খালি আগে টেস্ট এন্ড সেটের ভিতরে আমি লক পাস করছি, আর এখানে কম্পেয়ার এন্ড সোয়াপের ভিতরে লক 0 1 পাস করছি, আর বাকি সব আগের মতোই। ঠিক আছে, কারো কনফিউশন থাকলে জানাই। নেটওয়ার্ক সমস্যা ছিল, আবার বলো। আচ্ছা, নেটওয়ার্ক সমস্যা ছিল। দেখো, আগে যা ছিল এখন আমি হুবহু ঠিক তাই আছে কোডের ভিতরে, কোডের ভিতরে কোনো চেঞ্জ নেই। আগে জাস্ট টেস্ট এন্ড সেট ছিল, এখন হচ্ছে কম্পেয়ার এন্ড সোয়াপ। আগে কেবলমাত্র আমি লকটা পাস করছি, আর এখন হচ্ছে লকের সাথে 0 আর 1 পাস করছি এক্সট্রা। 01 নট, ওকে ঠিক আছে। ঠিক আছে, মানে বুঝছো যে কম্পেয়ার এন্ড সোয়াপ আর টেস্ট এন্ড সেট দুইটা। হ্যাঁ, আর ওই যে লজিকটা যে 01, এটা কি এই মানে যে দেখো, এদিকে কিভাবে মনে দেখো, রাখবো ভাই? এমনি এই যে এদিকে না দেখো, না ফলস আর ট্রু। এদিকে দেখো, ফলস মানে 0, ট্রু মানে 1। ও, আর নট ইকুয়াল যে, ওটা দেখার দরকার নেই, ওটা দিলেও কি আর না দিলে কি একই তো। ও কারো কনফিউশন আছে? মামুন বুঝছো? হ্যাঁ বুঝছি। আচ্ছা, এটুকু যদি বোঝো তাহলে আমার মোটামুটি এটা শেষ। তারপর ছিল অ্যাটমিক ভেরিয়েবল। আচ্ছা, তো এটা শেষ করার আগে আরও কিছু কাহিনী বলি, যে এই জায়গায় আরও কিছু কোড আছে। তো এটা হচ্ছে লিখা তোমার যে বাউন্ডেড ওয়েটিংটা যাতে নিশ্চিত করতে পারে এই কারণে। তো এটা চাইলে দেখে নিতে পারো, সেম কাহিনী, একটু এক্সট্রা কিছু কাহিনী আছে। যাক, তারপর সে অ্যাটমিক ভেরিয়েবলে যাওয়ার আগে না, এগুলো দরকার নেই। আচ্ছা, অ্যাটমিক ভেরিয়েবলটা দেখি। আচ্ছা, এতক্ষণ আমি যেই কাজটা করছিলাম এই কাজের ভিতরে আমার একটা ভেরিয়েবল ছিল লক নামে। ঠিক আছে, এই লকটা হচ্ছে শেয়ার্ড ভেরিয়েবল। তো আমাদেরকে এতটুকু নিশ্চিত করতে হবে যে এই লকের ভেরিয়েবলের ভিতরে যদি আমি P1 থেকে কোনো কিছু একটা এডিট বা কিছু একটা করি, তাহলে সেটা যাতে অবশ্যই র্যাম পর্যন্ত যায়। অথবা P2 থেকে যদি আমি লক এডিট করি, তাহলে সেটা যাতে অবশ্যই র্যাম পর্যন্ত যায়, বা র্যাম থেকে P1 পর্যন্ত যায়। তাহলে ওই বিষয়টা নিশ্চিত করাটা হচ্ছে নাকি আমার অ্যাটমিক ভেরিয়েবলের উদ্দেশ্য। যে আমি এমন একটা ভেরিয়েবল তৈরি করতে চাইতেছি যেটা হচ্ছে যে মানে সবার কাছে সেম কনসিস্টেন্ট আর কি, এরকম একটা কাহিনী। ডেফিনেশন হচ্ছে এরকম আর কি, বুঝে যায়? গত ক্লাসে আমরা একটা যে রেস কন্ডিশন order. করছিলাম না? হ্যালো। হ্যালো, হ্যাঁ গতকাল আমরা একটা রেস কন্ডিশন করছিলাম না? হ্যাঁ, ওই রেস কন্ডিশনটা যাতে দূর করা যায় আর কি। তো এই কারণে হচ্ছে যে এই অ্যাটমিক ভেরিয়েবলের কনসেপ্ট, যে আমরা একটা ভেরিয়েবল এখানে নিতেছি, এই ভেরিয়েবলটা যাতে মানে সবার কাছে সেম ভ্যালু দেয়। অর্থাৎ এটাকে যদি কেউ এডিট করে তাহলে সেটা যাতে সবার কাছে অ্যাভেলেবল হয়। তো এটা হচ্ছে এটা তোমার যে অ্যাটমিক ভেরিয়েবলের কাহিনী। এটা জাস্ট সংজ্ঞাটা বললে আশা করি হয়ে যাবে। বুঝছি। আচ্ছা, তো আমরা মিউটেক্স লকে চলে যাই। আচ্ছা, গতকালকে একটা মানে 3টা বৈশিষ্ট্য পড়ছিলাম, এর ভিতরে একটা ছিল না মিউচুয়াল এক্সক্লুশন। তো ওই মিউচুয়াল এক্সক্লুশন, মিউচুয়াল এক্সক্লুশন। হ্যাঁ মিউচুয়াল এক্সক্লুশন, তো এই মিউচুয়াল এক্সক্লুশনটা এই হার্ডওয়্যারের ভিতরে ইমপ্লিমেন্ট করার একটা অ্যালগরিদম হচ্ছে তোমার এই মিউটেক্স। তো মিউটেক্সটা হচ্ছে যে এই দুইটা ফাংশন আমি দেখবো, এই দুইটা ফাংশন দেখলে বোঝা যাবে আশা করি। সারাপাত ওই যে টেস্ট টেস্ট সেটের মধ্যে কি ওই 3টে কন্ডিশনে কি চেক করা লাগবে না? আচ্ছা, বা দাঁড়াও, কম্পিউটার সফটওয়্যারের মধ্যে কি 3টে কন্ডিশনে আমরা চেক করব না? হ্যাঁ 3টা কন্ডিশনই আমি চেক করবো এখন। 3টা কন্ডিশন, এখানে এটা স্যাটিসফাই হইলো। আচ্ছা এদিকে দেখো, আগে আমি মাত্র একটা মানে আর্গুমেন্ট পাস করছি তাই না? হ্যাঁ। আর এখন হচ্ছে 3টা আর্গুমেন্ট পাস করছি। হুম। তো এই একটা আর্গুমেন্ট যখন পাস করছি তখন আসলে কি করতেছি, আমি সবসময় ট্রু করতেছি। হুম। আর এখন যদি টার্গেট ফলস হয় তাহলে ট্রু করতেছি, হ্যাঁ। তাই তো? তার মানে 3টা আমার হুম। আর্গুমেন্ট কি কি? প্রথমটা হচ্ছে টার্গেট বা লক, হুম। দ্বিতীয়টা হচ্ছে ফলস বা 0, হ্যাঁ। তৃতীয়টা হচ্ছে 1। হুম। ঠিক আছে, তাহলে যে দিকে দেখো, লক 0 আর 1 হ্যাঁ। পাইছো, মানে হিসাব মানে হ্যাঁ, সেম হ্যাঁ, কাজটাই পাইছি। করতেছে।
কনফিউজড মামুন, বুঝছো? মানে বললাম যে আমরা ওইটা বুঝছি, কিন্তু ওই যে আমাদের যে কন্ডিশন বলতে হ্যাঁ। ওই যে আমাদের যে এয়ার কন্ডিশন ছিল যে তিনটে, তোমার ওই যে বাউন্ডারি ওয়েটিং হ্যান ত্যান, ও আচ্ছা 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 আচ্ছা। ওইগুলোর এটা তো কয়টা হয় আচ্ছা এইটা আচ্ছা আমি বুঝছি বুঝাই। বুঝছি বুঝছি। আচ্ছা দেখো এদিকে, এই প্রথমটা কি ছিল? মিউচুয়াল এক্সক্লুশন। একই সময় তো একটাই চলতে পারে, তাই না? হ্যাঁ হ্যাঁ তাহলে মিউচুয়াল এক্সক্লুশন তো গ্যারান্টেড। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আর যদি দুইটা প্রসেস থাকে তাহলে প্রথমে P1 চলবে, তারপর P2 চলবে, তারপর আবার P2 চলবে, তারপর আবার P1 চলবে, তাই না? হ্যাঁ হ্যাঁ তার মানে প্রোগ্রেসও হইতাছে, আর বাউন্ডেড ওই যে ওয়েটিং যেটা আছে ওটাও ঠিকঠাক থাকছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। কিন্তু সমস্যাটা হবে যদি P3 নামে আরেকটা প্রসেস আছে, তাই তো? কি নামে? P3 P3? নামে মনে করো আরো একটা হ্যাঁ প্রসেস আছে, মনে করো। হুম। তখন কাকে অ্যাকচুয়ালি আগে দিবে বা? হ্যাঁ, P3 নামে আরো একটা প্রসেস আছে, তার ওয়েট P3 নামে আরো একটা প্রসেস আছে, তাহলে সমস্যাটা হবে, তাই তো? হুম। তাহলে সমস্যাটা হবে আসলে যে তোমার বাউন্ডেড ওয়েটিং এ। হ্যাঁ হ্যাঁ। তো এই সমস্যাটা আসলে সামান্য একটু সমস্যা থাকে, তবে দুইটা প্রসেসের ক্ষেত্রে সমস্যাটা থাকে না। তো এখন আমরা এই কারণে মানে আরো অ্যালগরিদম দেখবো, বুঝছো? আচ্ছা ঠিক আছে। তো এছাড়া তো বুঝতে এটা পারছি। দিয়ে হয়ে যেত আমার কাজ। হুম। আচ্ছা যাক, সেটা আমি অ্যাভয়েড করে গেছি, ভাবছিলাম তোমরা রিডিং করে নিবা। আচ্ছা আমরা সামনে যাই। আচ্ছা, অ্যাভেলেবল নামে আমার একটা মনে করো শেয়ার্ড ভেরিয়েবল এই জায়গায়, ঠিক আছে? তো অ্যাভেলেবলটা হচ্ছে আমার বাইনারি, মানে ট্রু অথবা ফলস। তো এখানে আমি একটা কাজ করে নিয়েছি, একটা বৃত্ত নেই, এই লাল মানে হচ্ছে লিগা ফলস আর গ্রিন মানে হচ্ছে ট্রু। আচ্ছা, একটা হচ্ছে লিগা ফাংশন একুয়ার আর আরেকটা হচ্ছে লিগা রিলিজ। একটা হচ্ছে একুয়ার আর একটা হচ্ছে রিলিজ। তো নাম শুনে কি মনে হয় যে আমি একুয়ারের মাধ্যমে দখল করব আর রিলিজের মাধ্যমে হচ্ছে দখলদারি ছেড়ে দিব, তাই তো? তো একুয়ারটা যখন আমি কল করব তখন হচ্ছে যে আমি চেক করব যে আমার এই অ্যাভেলেবল মানে ফ্রি আছে কিনা, বুঝা যায়? আবার তো বলো সারা কথা, নেটওয়ার্ক সমস্যা। একুয়ারের মাধ্যমে হচ্ছে আমি দখলদারিত্ব নিব, আর রিলিজের মানে রিলিজটা হচ্ছে আমি দখলদারিত্ব ছেড়ে দিব। এই কনজিউমার বোর্ডে সর নাকি? তাই তো। মনে করো তোমার যে ক্রোম আর ফায়ারফক্স আছে, এখন দুইটা ব্রাউজারই কি করে একটা নির্দিষ্ট পোর্শনের একটা নির্দিষ্ট র্যামে দখল নিতে চায়, হ্যাঁ। বুঝছো? তো যদি দখল নিতে চায় তাহলে প্রথমে একুয়ারকে কল করবে, প্রথমে একুয়ারকে কল করবে। একুয়ারকে কল করলে একুয়ার চেক করবে যে আমার র্যামটা ফ্রি আছে কিনা। দেখো এই জায়গায় হোয়াইল নট অ্যাভেলেবল, যদি র্যামটা ফ্রি না থাকে, অর্থাৎ র্যামটা যদি এই জায়গায় মনে করো ফলস থাকে অথবা রেড থাকে, অ্যাভেলেবলটা লাল থাকে, তাহলে আমি এখানেই ঘুরতে থাকবো, আমি সামনে আর যেতে পারবো না। বুঝা যায় মহিবুল্লাহ? মহিবুল্লাহ, মামুন, তন্ময়, বুঝছো কিছু? বুঝছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, মানে একুয়ারের মাধ্যমে হচ্ছে আমি একটা নির্দিষ্ট জায়গার দখলদারিত্ব নিতে চাই। তো যদি আমার এই অ্যাভেলেবল না থাকে, অর্থাৎ এটা যদি ফলস থাকে, তাহলে তো আমি এখানেই ঘুরতে থাকবো। আর যদি অ্যাভেলেবল হয়, অর্থাৎ এটা যদি গ্রিন হয়, তাহলে আমি কি করবো? এই লুপ থেকে বের হয়ে অ্যাভেলেবল ফলস করে দিব, অর্থাৎ অ্যাভেলেবলটা আমি নিজ দায়িত্বে লাল করে দিব, যাতে করে অন্য কেউ ঢুকতে না পারে। বুঝো নেই মহিবুল্লাহ? বুঝছি বুঝছি। মনে করো এটা হচ্ছে তোমার একটা প্রসেস P1, আর এটা মনে করো তোমার হচ্ছে P2। এখন মনে করো তোমার এই P1টা হচ্ছে আগে রান হইতেছে, তো P1টা কি করতেছে? প্রথমে চেক করতেছে যে র্যামটা ফ্রি আছে কিনা, অর্থাৎ অ্যাভেলেবল ফ্রি আছে কিনা। তো অ্যাভেলেবল যদি ফ্রি থাকে, অর্থাৎ লাল থাকে, মানে লাল মানে হচ্ছে লিগা দখল করে রাখছে, কেউ একজন দখল করে রাখছে। তো যেহেতু কেউ একজন দখল করে রাখছে, তার মানে আমি এখানেই ঘুরতে থাকবো। যদি দখল ছেড়া দেয়, অর্থাৎ এটা গ্রিন হয়ে যায়, যদি এটা গ্রিন হয়ে যায়, তাহলে কি করবো? এই লুপ থেকে বের হয়ে পরের লাইনে চলে আসবে। আর অ্যাভেলেবল তো ফলস, মানে এই P1 কি করবে? P1 নিজ দায়িত্বে এটাকে লাল করে দিবে, অর্থাৎ এখন এই P1 এই র্যামটা মানে অ্যাভেলেবল যেই জায়গাটা আছে ওইটা ব্যবহার করবে। এখন হ্যাঁ, এর মধ্যে যদি এই P2টা আবার এই সেম অংশটা দখলদারিত্ব নিতে চায়, তাহলে নিতে পারবে না, কারণ এটা লাল আছে, ঠিক আছে? যখন P1 এর
এই কাজটা করা শেষ হয়ে যাবে তখন কি করবে, ওই রিলিজ নামে একটা ফাংশন কল করবে। এবং রিলিজ ফাংশনের ভিতরে অ্যাভেলেবল ট্রু করে দিবে, মানে আমার কাজ করা শেষ, এখন আমি দখলদারিত্ব ছেড়ে দিতেছি, এটা গ্রিন হয়ে গেছে। আর এটা গ্রিন হয়ে গেছে মানে আমি P2 এটার দখলদারিত্ব নিয়ে নিতেছে। ও আবার খুব সুন্দর করে এটাকে লাল করে দিবে, আর ওর ক্রিটিক্যাল সেকশনে চলে যাবে। রিলিজ ফাংশনটাকে কে কল করতেছে এখানে? রিলিজ ফাংশনটা হচ্ছে যে এই অ্যাভেলেবলটাকে ট্রু করে দিবে, অর্থাৎ এটাকে সবুজ করে দিব, যাতে করে অন্য কেউ ওই ক্রিটিক্যাল সেকশনে যেতে পারে। বোঝা যায়? হ্যাঁ বুঝা যায়। আচ্ছা তন্ময় আর মামুন বুঝছো? হ্যাঁ বুঝছি। আচ্ছা এখন মামুনের ওই 3টা প্রশ্ন, যে আমার প্রথমে ছিল মিউচুয়াল এক্সক্লুশন, তো এখানে তো মিউচুয়াল এক্সক্লুশন সাপোর্ট মানে এট এ টাইম তো একজনই নিতে পারে, তাই না মামুন? হ্যাঁ হ্যাঁ তার মানে আমি মিউচুয়াল এক্সক্লুশন পাইতাছি। তারপর আরেকটা কি ছিল? প্রোগ্রেস ছিল। তো প্রোগ্রেসে আমি বলছিলাম যে একজনের পর একজন যাতে আসে, তো ওইটাও হইতাছে। হ্যাঁ আর আরেকটা ছিল সম্ভবত বাউন্ডেড ওয়েটিং, না? হ্যাঁ হ্যাঁ তো এক্ষেত্রে যদি 2টা প্রসেস থাকে তাহলে বাউন্ডেড ওয়েটিংটাও ঠিক মতো মেনটেন হইতাছে। যদি 2টার বেশি প্রসেস হইতে হলে হয়তো একটু ঝামেলা হইতে পারে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে আমরা সামনে যাই, মানে আশা করি বুঝছি একটু। তাহলে আমার এই জায়গায় এই মিউটেক্স লকের মাধ্যমে আমি 2টার প্রসেস পর্যন্ত মানে পারফেক্টলি সমাধান করতে পারতেছি, ঠিক আছে? আচ্ছা এখানে আরেকটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে লিখে স্পিন লক। এটা জাস্ট এই যে ডেফিনেশনটা জানি না রাখো, স্যারে জাস্ট ডেফিনেশনটা বলছিল। ডেফিনেশনটা হচ্ছে যে মনে করো আমার এই P2 এই লকটাকে ধরে রাখছে, এখন P1ও এই সেম ক্রিটিক্যাল সেকশনে যাইতে চায়, তাহলে P1কে অবশ্যই ওয়েট করতে হবে না? মানে যে এইখানে ইনফিনিটি লুপের ভিতরে ওয়েট করতে হবে না? তো যেহেতু আমার একটা ইনফিনিটি লুপের ভিতরে ওয়েট করতে হইতেছে, তার মানে এটা হচ্ছে স্পিন লক। তো স্পিন লক বলতে আমরা বুঝতেছি যে ওয়েট করতে হইতেছে। যদি এরকম হইতো যে P1কে ওয়েট করা হওয়ার দরকার নাই, P1 অন্য কোনো একটা কাজ করতেছে, যখনই আবার ফ্রি হবে তখন আবার P1 কাজ এখানে এসে কাজ করতেছে, তখন সেটা হচ্ছে স্পিন লক ফ্রি। কিন্তু বর্তমানে স্পিন লকের একটা বিষয় থেকে যাইতেছে, বোঝা যায়? আবার একটু বোঝা যায়। মহিবুল্লাহ বুঝছো? আবার একটু বলো ভাই। আচ্ছা স্পিন লকটা হয়েছিল গিয়া যখন একজন ক্রিটিক্যাল সেকশনে কাজ করতেছে, যেমন P2 মনে করো ক্রিটিক্যাল সেকশনে কাজ করতেছে, অর্থাৎ ও নিজ হ্যাঁ। দায়িত্বে এটাকে লাল বানায় রাখছে, তখন যদি P1 এই ক্রিটিক্যাল সেকশনে যেতে চায় তাহলে P1কে অপেক্ষা করতে হবে না? হ্যাঁ এই অপেক্ষা করতে হবে দেখি, সেটা হচ্ছে স্পিন লক। এটা আগে ও। ব্যবহার হইতো, ঠিক আছে? বুঝছি ভাই। আচ্ছা এরপর লাস্ট টপিক সেমাফোর। আর বেশি অংশ নাই দেখি। তোমাকে হারিয়ে ফেলেছি, জনমভূমি। আচ্ছা এতক্ষণ আমরা সবসময় একটা বাইনারি বুলিয়ান নিয়ে কাজ করছি না, ট্রু নাকি ফলস? তো এই ক্ষেত্রে হচ্ছে যে আমি একটা সংখ্যা নিয়ে কাজ করব, মানে এই জায়গায় একটু ডিফারেন্স আসতেছে। আমি একটা কাজ করি, একটা আগে সংখ্যা রেখা আগে এটা একটু বাড়াই দিই। আপু, বাঙালি আপু। -3 -2 সংখ্যা রেখায় লিখতেছো নাকি? হ্যাঁ সংখ্যা রেখা লাগতেছি। আচ্ছা এর আগ পর্যন্ত আমরা তো সবসময় বুলিয়ান নিয়ে কাজ করছি, তো এবার হচ্ছে একটু সংখ্যা রেখাতে চলে আসে, মানে সেমাফোরের ক্ষেত্রে সংখ্যা রেখাটা নতুন আসতেছে, ঠিক আছে? তো আগে যেমন ছিল হচ্ছে যে তোমার একটা হচ্ছে একুয়ার, মানে আমি আমার ক্ষমতার ভিতরে নিয়ে নিতেছি, আর আরেকটা ছিল হচ্ছে রিলিজ, মানে আমি ক্ষমতা ছেড়ে দিতেছি। আর এই ক্ষেত্রে হচ্ছে যে 2টা ফাংশন, একটা হচ্ছে ওয়েট মানে আমি অপেক্ষা করবো, আর আরেকটা হচ্ছে সিগন্যাল, যে কতক্ষণ পর্যন্ত অপেক্ষা করবো। আচ্ছা তো ওয়েটের ভিতরে আসলে কি হইতেছে এটা একটু আমরা চিন্তা করি। আচ্ছা জাস্ট লাইক প্রোডিউসার কনজিউমার এরকম সিস্টেমে ওয়েট। আচ্ছা প্রডিউসার কনজিউমার দিয়েও চিন্তা করতে পারবো, অসুবিধা নেই।
যে ওয়েট সিগন্যাল। আচ্ছা, তাইলে এই জায়গায় দেখো আমি প্রথমে চেক করতেছি যে এস এর মান 0 ছোট কিনা। তাহলে আমার এখানে একটা শেয়ার্ড ভেরিয়েবল থাকবে, সেটা হচ্ছে এস। ঠিক আছে, তো এস এর মান যদি 0 অথবা 0 ছোট হয়, এস এর মান যদি 0 অথবা 0 ছোট কিছু হয়, তাহলে আমি ওয়েট করবো, অপেক্ষা করবো, এই ইনফিনিটি লুপের ভিতর অপেক্ষা করবো। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, তো কতক্ষণ অপেক্ষা করবো? যতক্ষণ না পর্যন্ত এস এর মান এই 1 হইতাছে অথবা পজিটিভ কিছু একটা হইতাছে, পজিটিভ সিগন্যাল পজিটিভ কিছু একটা হইতাছে। বা জিরো তো হইতে পারবে। এদিকে দেখো, যতক্ষণ 0 আছে অথবা 0 ছোট আছে ততক্ষণ আমি অপেক্ষা করতেছি একটা লুপের ভিতরে। ও আচ্ছা, বুঝছি। ঠিক আছে, যখনই এস এর মান 1 হয়ে যাবে, যখনই এস এর মান 1 হয়ে যাবে তখন হচ্ছে আমি লুপ থেকে বের হয়ে যাব। লুপ থেকে বের হয়ে কি কাজ করবো? এস এর মান 1 কমাই আবার 0-তে নিয়ে আসবো। তার মানে কি, আমি ক্ষমতাটা নিজের হাতে নিয়ে নিতেছি। বোঝা যায়? এস এর মান জিরো, আচ্ছা ধরো এস এর মান অন আছে, এখন জিরো করে দিলাম, এরপর কি হবে? এস এর মান 0 করে দিছি, তার মানে চলে গিয়া আমি ক্ষমতা নিজের কাছে নিয়ে নিতেছি, মানে এখন আমি কাজ করবো, অন্য কেউ কাজ করবে না। ও মানে লক করা হচ্ছে নাকি এরকম? লক করতেছি। এর আগে যেমন এই যে বুলিয়ান দিয়ে লক করছি, এবার হচ্ছে লিগা এবার সংখ্যা দিয়ে লক করতেছি। আচ্ছা, এস এর মান যদি 2 হয়? তার মানেও অন্য কেউ নিতে, আচ্ছা তার মানে আচ্ছা 2 হবে না, আপাতত এতটুকু মাথায় রাখো, 0 আর 1 দুই এর হলেও ভিতরেই জিরো থাকবে, করবে, এই তো? 0 আর 1 এর ভিতরেই থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আচ্ছা, আছে। আসলে বিষয়টা হচ্ছে কি, এই জায়গায় দুইটা প্রকার আছে, একটা হচ্ছে বাইনারি সেমাফোর আর একটা হচ্ছে কাউন্টিং সেমাফোর। তো প্রথমে যে উদাহরণটা আমি লিখছি এটা হচ্ছে বাইনারি সেমাফোর, তার মানে এটা 0 অথবা 1 হবে। 0 আচ্ছা। মানে লক, আমি নিতে পারবো না, 1 মানে ফ্রি, আমি নিয়ে নিব। বুঝছি। ঠিক আছে, তাহলে আমি কি করবো, যে প্রথমে অপেক্ষা করবো যে যতক্ষণ না পর্যন্ত এস এর মান 0 চাইতে বড় হয়। যদি এস এর মান 0 চেয়ে বড় হয় অর্থাৎ 1 হয়ে যায়, তাহলে হচ্ছে যে আমি নিজের দায়িত্বে এস কে 1 থেকে কমায় 0-তে নিয়ে আসবো, অর্থাৎ আমি লকটা নিয়ে নিতেছি। ঠিক আছে, এখন যদি অন্য কোনো একটা প্রসেস আইসা এই কাজ করতে চায় তাহলে কিন্তু সে পারতেছে না। ঠিক আছে, জিরো করে দিয়েছে, এই জন্য মানে ওয়েট করা লাগবে, এরকম। ওয়েট করা লাগবে। তো যখন আমার কাজ শেষ তখন আমি একটা সিগন্যাল পাঠাবো, অর্থাৎ এস এর মানটা বাড়াই দিব, অর্থাৎ 0 থেকে 1 বানাই দিব। ঠিক আছে, আর আমি যখনই 0 থেকে 1 বানাই দিব তার মানে কি, এখন আমার কাজ শেষ, এখন অন্য কেউ আবার কাজটা করতে পারবে। মহিবুল্লাহ বুঝছো? হ্যাঁ হ্যাঁ, বুঝছি। মামুন, তন্ময়, তোতাবাই বুঝছো? হ্যাঁ ভাই বুঝছো। হ্যাঁ হ্যাঁ, বুঝছি বিষয়টা। আচ্ছা, তো এখন একটা প্রশ্ন জাগে যে আমি এত বড় সংখ্যা রেখা কেন নিলাম? এই 2 3 -1 -2 -3 এগুলোর কি দায়িত্ব? আচ্ছা, এখন আমরা ওইখানে চলে যাই। তো এটা এটা হচ্ছে কি তোমার- কাউন্টিং এ কাজ করবে নাকি? আচ্ছা, এটা হচ্ছে বাইনারি সেমাফোর। এখন আমরা দেখবো যে কাউন্টিং সেমাফোর, যে কাউন্টিং সেমাফোরে তাহলে কি হইতেছে। এটাই লাস্টের দিকে, আর বেশি একটা নাই, অপেক্ষা করি একটু। একটা কাজ করে এটা একটু সরাই দেই। আচ্ছা, এবার আসি আমরা কাউন্টিং সেমাফোরে। তো এটাই লাস্ট টপিক, কাউন্টিং সেমাফোরটা একটু দেখি, বোঝার চেষ্টা করি। যে এতক্ষণ আমরা দুইটা প্রসেস নিয়ে কাজ করতেছিলাম, তাই তো? মানে এতক্ষণ যা কিছু বলছি, তো এখন হচ্ছে যে আমি একাধিক প্রসেস নিয়ে কাজ করবো, মানে একাধিক প্রসেস চিন্তা করবো। যেমন এই জায়গায় একটা ওয়েট আছে, যদি একটা ওয়েটের জায়গায় মনে করো 3টা ওয়েট থাকে, অর্থাৎ 3টা প্রসেস থাকে, তাইলে আসলে কি কাজটা হইতেছে। আচ্ছা, প্রথমে এস এর একটা নির্দিষ্ট একটা মান আমি ধইরা নেই মনে মনে। কি ধরা যায়? আচ্ছা, এস এর মান প্রথমে মনে করো 0 ধরে নেই। আচ্ছা, এখন তো লক অবস্থায় আছে। হ্যাঁ, প্রথমে 0 অবস্থায় আছে। আচ্ছা, এটা মনে করো আমার প্রথম প্রসেস।
প্রথম এটা কি process- চলমান এখন তাহলে? হ্যাঁ, প্রথম প্রসেস। এখন প্রথম প্রসেস আইসা কি করলো যে ওয়েট ফাংশনটা যখনই কল করবে তখন কি হবে, এস এর মানে কমে যাবে, অর্থাৎ 0 থেকে কি হবে -1 চলে আসবে, তাই তো? হ্যাঁ -1 চলে আসবে। আর পরবর্তীতে আমি একটা কন্ডিশনের ভিতরে চেক করবো যে আসলে 0 চাইতে কম আছে কিনা, অর্থাৎ 0 বামে আসে কিনা। যদি 0 বামে থাকে তাহলে আমি একটা লিস্ট নিব, মানে একটা স্ট্যাক করছিলাম না আমরা, হ্যাঁ তো একটা স্ট্যাক নিব আমরা, অথবা স্ট্যাক বলতে একটা লিস্ট নেই আর কি। আচ্ছা, তো একটা লিস্ট নিব, ওই লিস্টের ভিতরে রাখা দিব। যদি এস এর ভ্যালুটা 0 চাইতে নিচে নেমে যায় তাহলে আমি কি করব, যে যেই প্রসেসটা আছে এই প্রসেসটাকে আমি এই লিস্টের ভিতরে রাখা দিব, ঠিক আছে? আর এই প্রসেসটাকে আমি স্লিপ নামে একটা কমান্ড দিব, অর্থাৎ এটাকে ঘুম পাড়ায় রাখবো, যে তুমি এখন ঘুমাও, তোমার এখন সময় আসেনি। তো বর্তমানে এস এর মান কত হয়েছে, -1, ঠিক আছে? তারপর যদি আমি আবার এই ওয়েটটাকে কল করি তাহলে কি হবে, এস এর মান আবার 1 কমবে, অর্থাৎ -1 থেকে -2 তে চলে আসবে। -1 থেকে -2 তে চলে আসবে। তখন কি হবে যে আমি সেকেন্ড যে প্রসেসটা আছে ওটাকেও আমি কি করবো, স্লিপে পাঠাই দেবো, এখানে 2 থাকবে। পরবর্তীতে যদি আবার কোনো একটা প্রসেস আসে তাহলে কি হবে, এটা -2 থেকে -3 তে চলে যাবে, আর এখানে তৃতীয় প্রসেসটা থাকবে। অর্থাৎ এর আগের বারের চাইতে এবার একটু আলাদা। এবার হচ্ছে লিগা যতগুলো প্রসেস ওয়েট করতে চাই সবগুলোকে আমি একটা স্লিপ, মানে একটা লিস্টে রাখবো আর স্লিপে পাঠিয়ে দেবো, যে বিষয়টা এরকম যে তোমাদের এখনো সময় আসেনি, তোমরা একটু ঘুমাও, এটুকু বুঝছি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা, তারপরে হচ্ছে লিগা সিগন্যাল। সিগন্যাল মানে হচ্ছে লিগা, মনে করো বর্তমানে অবশ্যই কোনো একটা প্রসেস ক্রিটিক্যাল সেকশনে আছে, ঠিক আছে? বর্তমানে কোনো একটা সেকশন ক্রিটিক্যাল সেকশনে আছে, এখন ক্রিটিক্যাল সেকশন থেকে সে বের হয়ে যেতে চায়। আমি একটা কাজ করি, এই যে একটা আরও একটু উদাহরণ আছে, এটা একটু দেখো। যে মনে করো এই যে এই S1 বর্তমানে মনে করো ক্রিটিক্যাল সেকশনে আছে, তো S1 মনে করো কাজ শেষ, ওর সব কাজ শেষ, এখন একটা সিগন্যাল পাঠাইলো, তো ও সিগন্যাল পাঠাইলে এটা এক্সিকিউট হবে। এটা যখন এক্সিকিউট হবে তখন কি হবে, এস এর মান 1 বাইরে যাব, এই যে -3 থেকে কি হবে, -2 তে আসবে, -3 থেকে -2 তে আসবে। তাহলে আর এস এর ভ্যালুটা যদি 0 চাইতে ছোট থাকে, মানে 0 সমান অথবা 0 চাইতে কম থাকে, আসলে কিন্তু কমই আছে, এখন বর্তমানে -2 আছে, তো যদি কম থাকে তাহলে কি হবে, এই লিস্ট থেকে আমি একটা মানে ভ্যালুকে নিয়ে নিব। সাধারণত মনে করো যেমন এই জায়গায় 1টাকে আমি আগে পাঠাইছি, তাহলে 1টাকে আমি কি করব, এই লিস্ট থেকে নিয়ে নিব, মানে এটা কিউ এর ভিতরে আচরণ করতেছে, যে লিস্টটাকে নিয়ে নিব, তারপর 1 এর ভিতরে একটা ওয়েক আপ কল পাঠাবো। তারপর ব্যাপারটা এরকম যে 1কে বলবো যে তোমার এখন সময় এসে পড়ছে, তুমি এখন ঘুম থেকে সজাগ হও। দিন দিন তানভীরের মতো হয়ে যেতেছে ফাসিক বন্ধ। বুঝছো বিষয়টা? তুই যা ফাসিক বা বিশ্বাস কর। বুঝছি, এখানে কি সবসময় নেগেটিভ ভ্যালু নিয়ে ইনসার্ট করতেছে, মানে স্লিপে রাখতেছে কি সবসময় নেগেটিভ ভ্যালু নিয়ে, পজিটিভ ভ্যালু কি সে স্লিপে রাখতে পারবে না নাকি? আচ্ছা বুঝিনি কিসের মান, বলতেছি পজিটিভ ভ্যালুগুলো কি স্লিপে থাকতে পারবে না? এখানে দেখলাম যে নেগেটিভ ভ্যালুগুলো স্লিপে রাখতেছে, এরপরে তোমার হচ্ছে সিগন্যালে এসে ওই জিনিসগুলোকে জাস্ট কল করতেছে। আচ্ছা বুঝছি। আচ্ছা, পজিটিভ ভ্যালু আসলে স্লিপে রাখার আমার দরকার নেই, বুঝছো? তার কারণ আমার মনে হয় সর্বোচ্চ ওটা কি value- রানিং অবস্থা আছে? আচ্ছা, সর্বোচ্চ ভ্যালু আমার এখানে আসলে 1ই হয়, চিন্তা করে দেখো। মাইন্ড করো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গতবারের মতো এবারও এই জায়গায় 1ই হয়, মাইনাসের দিকে হয়তো আরো অনেক ভ্যালু থাকতে পারে, কিন্তু পজিটিভের দিক থেকে সবচেয়ে বড় ভ্যালু সাধারণত 1ই হইতাছে। হ্যাঁ ব্যস্ত এখন আচ্ছা, তাহলে আমি কি আসলে ক্লাস করেন, আমি মকরি দেখাই হ্যাঁ আমি যদি মানে ক্লাস করি। তোতা ভাই একটু মিউট করেন। সরি সরি, অন্য একদম ডিস্টার্ব করতেছিল ভাই। এই তো ভাই তুমি থামো। আচ্ছা, আমি আরেকবার বলি, দেখো বর্তমানে মনে করো অ্যাসের ভ্যালুটা, আচ্ছা এটা বাদ দিই, বর্তমানে মনে করো অ্যাসের ভ্যালুটা 1 আছে, তার মানে তো কেউ নাইকা, আমার এই কিউ এগুলো কিছুই দরকার নেই,
দরকার আছে? দরকার নাই তো। তাহলে আমি কি করবো, এই ভ্যালুটাকে 0 করে দিব, আর আমি ক্রিটিক্যাল সেকশনে ঢুকে কাজ করতেছি। ঠিক আছে? আর যদি 0-তে থাকে তাহলে আমি কি করবো, আমি -1-এ নিয়ে আসবো। আর বর্তমানে যেই প্রসেসটা ক্রিটিক্যাল সেকশনে যাইতে চায় ওকে আমি একটা লিস্টের ভিতরে পাঠাই দেবো। তো ভাই আচ্ছা, যদি আমার বর্তমানে 0-তে থাকে আর আমি নতুন কোনো একটা ওয়েট কল করি তাহলে কি হবে, 0 থেকে -1-এ চলে আসবে। আর এইটা প্রসেসটাকে আমি একটা কিউর ভিতরে রেখে দিব, যে ওকে আমি পরবর্তীতে কাজ করতে দিব, একটা কিউয়ের ভিতরে রাইখা ঘুম পাড়ায় দিব। আবার যদি আরেকটা প্রসেস আছে ওকেও সেমভাবে আমি কিউতে রাইখা ঘুম পাড়ায় রাখবো। যদি একটা সিগন্যাল পাই, সিগন্যাল মানে হয়েছিল গিয়া যে আমার র্যাম ফ্রি হয়েছে, তাহলে আমি কি করবো, এই -2 থেকে আমি -1-এ নিয়ে আসবো, আর এই কিউ থেকে একটা প্রসেসকে আমি ঘুম থেকে সজাগ করবো। বুঝা যায়? হ্যাঁ হ্যাঁ। হুম। তাহলে এটাই হয়েছিল গিয়া তোমার কাউন্টিং সেমাফোর। আর সিলেবাস এইটুকুই। I thank your system. তো স্যার কি ধরনের ইয়া করতে পারে, কোশ্চেন করতে পারে, এই ধরনের ক্লাসে কি কোনো মানে সাজেশন টাইপের কিছু দিছিল নাকি? স্যারে সম্ভবত টেকনিক্যাল কোশ্চেন করবো, মানে তুমি যদি এই অ্যালগোরিদমগুলো বুঝা যাও তাহলে পারবা, এরকম বিষয়টা। টেকনিক্যাল প্লাস অ্যানালিটিক্যাল। এখন এই চ্যাপ্টার 1-2 এর ক্ষেত্রে তো স্যারে হয়তো এক্সারসাইজ থেকে দিতে পারে। এক্সারসাইজ পড়লে মোটামুটি বলা যায় চ্যাপ্টার 1-2 কভার হবে। আর 6 এর ক্ষেত্রে সম্ভবত তোমার এই অ্যালগোরিদমগুলো মাথায় থাকলে হয়ে যায়। যেমন স্যারে তোমার একটা সিনারিও দিয়ে দিল যে প্রডিউসার কনজিউমার, বা একটা মনে করো সিনারিও দিয়ে দিল বড় সড়ো টাইপের, যে 3টা বা 4টা প্রসেস আছে, 3টা-4টা প্রসেস একসাথে কাজ করতে চাইতেছে, ক্রিটিক্যাল সেকশনে যাইতে চাইতেছে, তখন তুমি এই অ্যালগোরিদমটার মাধ্যমে ব্যাখ্যা করতে পারো। সেমাফোর করতে হবে, হ্যাঁ কাউন্টিং সেমাফোর করতে হবে স্ক্রলে। বুঝছো? তারপর স্যারে মনে করো এরকম বলতে পারে যে একটা এক্সাম্পলের মাধ্যমে তুমি ব্যাখ্যা করো যে এই মানে 3টা শর্ত আছে না, মিউচুয়াল এক্সক্লুশন, প্রোগ্রেস আর বাউন্ডেড ওয়েটিং, ওইটা মানে কি না মিউচুয়াল লক্স, মিউটেক্স, এরকম মানে রিয়েল লাইফ সিনারিও দিয়ে দিতে পারে স্যার। বুঝতে পারছি। স্যার তাহলে আর কারো কোনো কনফিউশন আছে? অনলাইন ক্লাস রাতে আরেকবার বসা যায় চাইলে। হ্যাঁ, চাইলে বসা যায়। চ্যাপ্টার 1-2 তো এক্সারসাইজ থেকে আসবে, এই কারণে ওইটা আর কিছু বলতেছি না। তাহলে এক কাজ করি, এই পর্যন্তই রাখি, কি বলো? অবশ্যই। কিছুক্ষণ থাকো, ভালোই তো লাগতেছে। হুম। এটা কি চ্যাপ্টার 1-2 দেখাবো? পরিচিত মুখগুলা। এই সৌরভ তুই হাসিস কেন? আচ্ছা থাক, অসুবিধা নেই, তাহলে পড়ো তোমরা, আমি রাখি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। হুম। আরে না থাকো, ভালোই তো লাগতেছে।